প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে বেলা 3টার মধ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে যোগ দেন ডক্টর ইউনূস। বলেন, ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থাকে নতুন করে সাজানো উচিত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এতে কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা যাবে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী। প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবস্থা ব্যাংকিং আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন গত 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারে অন্তত বিতর্কিত এবং স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং মুজিববাদ আদর্শের উপাদান বিদ্যমান আছে এমন ব্যক্তিদেরকে অন্তত উপদেষ্টা মণ্ডলীতে স্থান দেওয়াটা শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে নামাতে কালক্ষেপণ করা হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় এক সমাবেশে এই কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় তারা জানান, শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাদেরই দোসরদের পুনর্বাসনের আয়োজন হলে প্রয়োজন ফের রাজপথে নামার ঘোষণা দেন ছাত্র নেতারা। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আপনারা কোনোভাবে স্বৈরাচারের দোসরদের দালাল হয়ে কাজ করবেন না। আপনারা যদি স্বৈরাচারের দোসরের দালাল হয়ে কাজ করেন, তাহলে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে আমরা আপনাদেরকে নামাইতে কালক্ষেপণ করব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালককে বরখাস্তের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সচিবালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান তারা। এদিকে সহজেই সমাধানযোগ্য বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলন দরকার ছিল না, বক্তব্য উপদেষ্টার। 5 দাবিতে সোমবার সচিবালয়ের সামনে অবরোধ ও বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিনই মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও 2 শিক্ষার্থীর সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, বিষয়টি সহজেই সমাধানযোগ্য, এজন্য শিক্ষার্থীদের আন্দোলনের কোনো দরকার ছিল না। এরই মধ্যে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসে মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনিকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে ছাত্রাবাস থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, স্কুল থাকবে, একটা চিকিৎসা কেন্দ্র থাকবে, এরকম একটা প্ল্যান করার অনুমতি একনেক থেকে পাস করে দেওয়া হয়েছে।
পরে শিক্ষার্থীরা জানান চলমান প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের বিষয়ে আশ্বাস দিয়েছে সরকার। এছাড়া কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ সহ অন্যান্য কাজ চলমান থাকায় আন্দোলন থেকে সরে আসার কথা জানান তারা। বর্তমান যে পিডি আছে তাকে বরখাস্ত করে আমরা চাচ্ছি যে সাবেক আর্মি কর্মকর্তা যারা আছেন তারা এটা দায়িত্ব নেবেন এবং প্রথম ফেজের কাজটার মধ্যে 15টা সেক্টর, 15টার মধ্যে 7টা এখনো কোনো টেন্ডার হয়নি। তো আমরা বলেছি যে এই 7টার কাজ যাতে আর্মিকে দেওয়া হয় এবং তারা এটার সাথে একাত্মতা প্রকাশ করে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেয়া, প্রকল্প পরিচালককে অপসারণ সহ 5টি দাবি শিক্ষার্থীদের। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ঢালাওভাবে মামলার বিষয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, যুগ উপযোগী আইনের মাধ্যমেই ভবিষ্যতে বিচারপতি নিয়োগ করা হবে। জানান, আগামীতে মেধাবীরা যেন বিচারপতি হিসেবে নিয়োগ পান, এজন্য সংস্কার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হবে। বর্তমান সরকার কোনো গায়েবী মামলা করছেন না উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার অনেক গায়েবী মামলা করেছে, তবে বর্তমানে রাজনৈতিকভাবে সেসব গায়েবী মামলা হচ্ছে না। সেসব বিষয়ে কমিশনের সহায়তা চাওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদরের শহীদ আব্দুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে কথা বলেন তিনি। বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্র করেছে, নানাভাবে নির্যাতন করেছে। মানুষকে গুম ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্রীয় সংস্কার এবং এটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দাবি জানান মির্জা ফখরুল। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছে, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। পা হারিয়েছেন 13 বছর। হত্যা চেষ্টা মামলায় বিচার পেতে দিনের পর দিন ঘুরেও পাননি সুষ্ঠু বিচার। উল্টো পেয়েছেন হুমকি, শিকার হয়েছেন নানা হয়রানির। 2011 সালের র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন এবার দ্বারস্থ হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চাইছেন র্যাবের বিলুপ্তি। বিশ্লেষকদের মতে র্যাবের কারণে সমালোচিত হচ্ছে সামরিক বাহিনীও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লিমন হোসেনের একটি পা আসল, অন্যটি কৃত্রিম। সেদিনের 16 বছরের কিশোর ঝালকাঠির লিমন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু কোন অভিযোগে র্যাব সেদিন তার পায়ে গুলি চালিয়েছিল তা এখনও জানেন না তিনি। যে আমাকে ধরে শার্টের কলার ধরে গুলি করলো, তাহলে আমাকে ধরার পরেও কি গুলিটা করা খুব জরুরি ছিল? গুলিতে পা হারানোর পর উল্টো তার বিরুদ্ধেই অস্ত্র ও সরকারি কাজে বাধা সংক্রান্ত 2টি মামলা করে র্যাব। 2013 সালে সেসব মামলা থেকে অব্যাহতি মিললেও তার করা হত্যা চেষ্টার মামলার বিচার মেলেনি, বরং তুলে নিয়ে হুমকি দেয়া সহ এলাকায়ও শিকার হন হয়রানির, যে কারণে লুকিয়ে থাকতে হতো তাকে। জিয়াউল হাসান আমাকে 2বার এনটিএমসিতে ডেকে নিয়ে গেছিল। নিয়ে উনি খুব ঠান্ডা মাথায় আমাকে বোঝানোর চেষ্টা করেছে। তখন এই যে এসকে সিনহাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, বললো যে দেখো আজকে প্রধান বিচারপতি তাকে আমরা বাংলাদেশ থেকে বের করে দিছি, সেক্ষেত্রে তুমি একটা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, তোমার মামলায় কিছুই হবে না, তুমি মামলা তুলে নাও। লিমনের মতো র্যাবের এমন কর্মকাণ্ডের শিকার অনেকেই, তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন 9 র্যাব কর্মকর্তার বিচারসহ বাহিনীটির বিলুপ্তি চান তিনি।
নির্বিচারে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতি, বুড়ি বুড়ি অভিযোগ আছে। তো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এত অভিযোগের পরেও র্যাবকে আসলে রাখতে হবে কেন? বিশ্লেষকরাও বলছেন র্যাবের মতো বাহিনীর কোনো প্রয়োজন নেই। র্যাব এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা ব্যান করা উচিত। কারণ যে কাজটা পুলিশ পারে সেই কাজটার জন্য 3টা ফোর্স, এদের সাথে পুলিশ ইনভলভ করে একটা সো কল্ড এলিট ফোর্স নামে মিক্সড একটা ককটেল ফোর্স তো তৈরি করার দরকার নাই। এতে হয় কি, আর্মির রেপুটেশন খারাপ হয়। 2011 সালের 23শে মার্চ ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারান লিমন হোসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষামূলক চালুর পরেই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে একের পর এক ঘটছে দুর্ঘটনা। একাধিক তীক্ষ্ণ বাঁক ও চালকদের গতিসীমা না মানার কারণে গত 3 মাসে অন্তত 30টি দুর্ঘটনা ঘটেছে উড়াল সড়কে। দুর্ঘটনা রোধে স্পিড ক্যামেরা যুক্ত করা সহ বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। গত আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হয় বন্দরনগরীর একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে যান চলাচলের 3 মাসে দুর্ঘটনার অন্যতম স্পটে পরিণত হয়েছে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে। ছোট বড় 30টির বেশি দুর্ঘটনায় 2 জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। বেশিরভাগ দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেট কারে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামের এই উড়াল সড়কের নকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল ধারণার সাথে সাংঘর্ষিক। সড়কের 21টি বাঁকের মধ্যে অন্তত 5টি স্থানে আছে তীক্ষ্ণ বাঁক। এসব স্থানে যানবাহনগুলোকে 45 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বাঁক নিতে হয়। গতিসীমা অমান্য করা এবং এসব বাঁকে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ঘটছে দুর্ঘটনা। জিগজ্যাগ, ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকার এবং ভীষণের প্রবলেম, এই 3-4টা ইঞ্জিনিয়ারিং প্রবলেম এই ব্রিজগুলিতে আছে। এই প্রবলেমগুলির জন্য এটাকে দুর্ঘটনা প্রবণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন বলা যায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, এক্সপ্রেসওয়েতে গতিসীমা 60 কিলোমিটার এবং সড়কের বাঁকে তা 40-এ নামানোর নির্দেশনা রয়েছে। তবে বেশিরভাগ চালক এই গতিসীমা না মানায় ঘটছে দুর্ঘটনা। গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা স্থাপন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন প্রধান প্রকৌশলী। আমরা বোর্ডকে বুঝিয়েছি এবং বোর্ডে এটা এগ্রি করেছে যে মোটরসাইকেল এবং সিএনজি ট্যাক্সি চলতে পারবে। আমরা 40 থেকে 60 কিলোমিটার স্পিড লিমিট আমরা এখানে ফিক্স করে দিচ্ছি এবং এখানে স্পিড ক্যামেরা থাকবে, এখানে মনিটরিং ক্যামেরা থাকবে। নগরীর বহদ্দারহাট ও বাইজিদগামী ফ্লাইওভারের সাথে সংযুক্ত করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটির নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। কবে নাগাদ এই যে স্পিড ক্যামেরা যুক্ত করা হবে এবং সিডি আর কি কি উদ্যোগের কথা বলেছে? সিডিএ যেটি বলছে, তাদের এখনো এটির পুরোপুরি নির্মাণ কাজ এবং যে টোল ব্যবস্থাপনা সেটি এখন পর্যন্ত শেষ হয়নি। তারা বলছে যে টোল ব্যবস্থাপনার সহ অন্যান্য স্পিড ক্যামেরা এবং সিসি ক্যামেরা এবং এখানকার নিজস্ব নিরাপত্তা বাহিনী যারা, তাদের কি বলছেন যে যারা তদারকি করবে এই এলিভেটেড এক্সপ্রেসের পুরো বিষয়টি, সেটি আসলে এখনও প্রক্রিয়াধীন। অর্থাৎ তারা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে, এখন পর্যন্ত যে টোল হার সেটি নির্ধারণও হয়নি এখনও পুরোপুরি, এবং যে যন্ত্রপাতি বা সরঞ্জামগুলো এখানে আনার কথা সেগুলো এখনও সবগুলো পৌঁছায়নি। ফলে এটি আসলে কবে নাগাদ শুরু হবে সেটি আসলে যে নির্মাণকারী প্রতিষ্ঠান অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না। তবে তারা বলছে সেটি মাস 3 সময় লাগতে পারে হয়তো, বা যদি সব কিছু স্বাভাবিক গতিতে যায়। তবে আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত পরীক্ষামূলক চালুর যে 3 মাস, সেই 3 মাসে আসলে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে এই এলিভেটেড এক্সপ্রেসটি একেবারেই 16 কিলোমিটার দীর্ঘ। ফলে এই দীর্ঘ পথে যারা চালক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা, তারা আসলে দ্রুত গতিতে এই সড়কে গাড়ি চালাতে গিয়ে এবং এখানকার যে বাঁকগুলো রয়েছে 21টি বাঁক আমরা বলছি, সেই 21টি বাঁকের মধ্যে অন্তত 5টি স্থানে এমন কিছু বাঁক রয়েছে সেগুলো আসলে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। ফলে সেই জায়গাগুলোতে গতি রাখতে, নিয়ন্ত্রণ রাখতে গিয়ে আসলে ওই যে মোটরসাইকেল আরোহীরা বলে আমরা বা অন্যান্য যানবাহনের চালকরা তারা আসলে দুর্ঘটনায় শিকার হচ্ছেন। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখা উচিত যে
চট্টগ্রাম সিডিএ কর্তৃপক্ষ যারা এটি নির্মাণকারী প্রতিষ্ঠান তারা এখানকার টোল ব্যবস্থাপনায় 3 চাকার গাড়িও যুক্ত করতে, ফলে এখানে মোটরসাইকেলের পাশাপাশি যে 3 চাকার যে অটোরিকশা রয়েছে সেটিও আসলে এটি ব্যবহার করতে পারে। ফলে যোগাযোগ বিশেষজ্ঞরা বা পরিবহন খাতের সাথে যারা যুক্ত তারা বলছেন এইসব যানবাহনের কারণে এখানকার দুর্ঘটনা আরও বেশি হবে, এবং তারা বলছেন এই দুর্ঘটনা প্রবণতা রুখতে আসলে স্পিড ক্যামেরার পাশাপাশি যানবাহনের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন, এবং গতিসীমার বিষয়ে এখানকার যে নির্দেশনামূলক যে সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো আরও বেশি বাড়ানোর কথা বলছেন তারা। এখন পর্যন্ত যেটি হয়ে দাঁড়িয়েছে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যে 2 জন মারা গিয়েছেন তারা আসলে দ্রুত গতির কারণে এবং মোটরসাইকেল রাতের বেলায় ক্ষেত্রে আমরা দেখছি এই দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। ফলে তারা বলছেন যে এখানকার টোল ব্যবস্থাপনা এবং যে নিয়ন্ত্রণমূলক আরোপ ব্যবস্থা সেটি যাতে যুক্ত করা হয়, ফলশ্রুতিতে দুর্ঘটনা হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। তবে পুরোদমে আসলে নিয়ন্ত্রণ করার জন্য তারা বলছেন যে নির্মাণ ত্রুটি রয়েছে সেটি এখন আসলে সারানো কোনোভাবে সম্ভব নয় বলছেন এখানকার পরিবহন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে উড়াল সড়ক ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন 300 নম্বরে নয়, হবে 200 নম্বরে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ার এমন সিদ্ধান্ত। এছাড়াও 3 বছরের কিস্তিতে পরিশোধ করা যাবে বেসরকারি মেডিকেলের ভর্তি ফি। আর এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে 17 জানুয়ারি। এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় 30 জুন। জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে 3 দফা স্থগিত হয় পরীক্ষা। শেষ পর্যন্ত 6টি বিষয়ে পরীক্ষা হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন 300 নম্বরের বদলে হবে 200 নম্বরে। আগের মতোই 100 নম্বরে হবে এমসিকিউ পরীক্ষা, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে 50 করে 100 নম্বর। আগে এইচএসসির জন্য 125 এবং এসএসসির জন্য 75 আর এমসিকিউতে 100, এই 300 নম্বরের মধ্যে পরীক্ষা হতো। এবছর এই পরীক্ষাগুলো যেহেতু হয়নি এবং এগুলো অ্যাগ্রিগেটের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, এই জন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েটেজটা একটু কমিয়ে দেওয়া হবে। এই জন্য 200 নম্বরের মধ্যে এবার পরীক্ষা হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে আগে কাটা যেত 5 নম্বর, এবার তা করা হয়েছে 3। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধান 2 বছরের বেশি থাকলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেত না। ব্যবধান 3 বছর হলেও এবার অংশ নেওয়া যাবে পরীক্ষায়। এটা এই পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা সেই চিকিৎসক তৈরি করব যারা আমার চিকিৎসা করবে, আপনার চিকিৎসা করবে। সুতরাং আমরা আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের তরফ থেকে 100% প্রচেষ্টা আছে যে কোনোভাবেই যেন কোনো বিতর্কিত, কোনো দুর্নীতিবাজ কেউ যেন এই ভর্তি পরীক্ষার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট না থাকতে পারে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি 19,44,000 টাকা। পুরো টাকা ভর্তির সময় নেয় কলেজগুলো। তবে এবার থেকে ভর্তির সময় 60 ভাগ, পরের 20 ভাগ 1.5 বছরে এবং শেষ 20 ভাগ টাকা পরিশোধ করা যাবে 3.5 বছরের মধ্যে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুরমা নদীর 18 কিলোমিটার খননের জন্য 6 মাসের প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে 2 বছরেও সে কাজ শেষ হয়নি। এতে 2024 সালেও 3 দফা বন্যার পানিতে ডুবে সিলেট শহরের নিম্নাঞ্চল। কাজে ধীরগতির জন্য ক্ষুব্ধ নগরবাসী ও পরিবেশবাদীরা। ছোট প্রকল্পের কাজ ঠিকমতো করতে না পারলেও এবার নদীটির 54 কিলোমিটার খননের কাজ শিগগিরই শুরু করতে চায় পানি উন্নয়ন বোর্ড। সিলেটের সুরমা নদীর এই রূপ বর্ষার গভীরতা কমে যাওয়ায় তীরূপ চেয়ে পানি ঢোকে শহরে। গত 3 বছরে কয়েক দফা বন্যায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এই চিত্র দেখে বোঝা কঠিন, শীতে এই নদী শুকিয়ে অনেকটা খালে পরিণত হয়। 2022 সালে ভয়াবহ বন্যার পর সুরমার গভীরতা বাড়ানোর উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। 2023 সালের 21 জানুয়ারি শুরু হয় খনন কাজ। প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 6 মাসে, কিন্তু তা কাগজে কলমেই থেকে গেছে। চলতি বছরও 3 দফা বন্যায় শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সময় মতো খনন শেষ না হওয়ায় ক্ষুব্ধ নাগরিকরা। মেঘালয়ে যখন বৃষ্টিপাত প্রচুর হয় তখন এখানে বৃষ্টি না হইলেও বন্যা হয়ে যায়। আমরা খুব কষ্টের মধ্যে আছি। এই বছর 3 পরপর 3 বার বন্যা হয়েছে।
কাজে ধীরগতির কারণে সমালোচনার মুখে পানি উন্নয়ন বোর্ড। ঝুলে থাকা প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ পরিবেশবাদীদের। আমরা একটাই যদি করি একই সাথে করব এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা শেষ করতে হবে। এতে করে মানুষজনেরও কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ তৈরি হবে না। বোর্ডের দাবি, দফায় দফায় বন্যার কারণে খনন শেষ করা যায়নি। এবার নেওয়া হয়েছে বড় প্রকল্প। সিলেটের জকিগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত 54 কিলোমিটার নদী খননের কাজ শুরু হবে শিগগির। ফুল রিভার সিস্টেমটা ড্রেজিং না করলে সুফলটা পাওয়া যাবে না। তারপরে আমরা আমাদের জকিগঞ্জ থেকে শুরু করে ছাতক পর্যন্ত সুরমা নদীর প্রায় 54 কিলোমিটার জায়গা আমরা সেগমেন্ট ওয়াইজ ড্রেজিং করব, যাতে বন্যার পানিটা দ্রুত সিলেটের অংশ থেকে নেমে যেতে পারে। প্রকল্প বাস্তবায়ন হলে সুরমায় প্রবাহ বাড়বে, বলছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, কাজের এই ধীরগতির কারণ কি এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে, কবে নাগাদ এই কাজ শুরু করবে? দেখুন, 2022 সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট এবং বলা যায় 150 বছরের ইতিহাসে সিলেটবাসী এরকম বন্যার কবলে কিন্তু পড়েনি। এবং সেই বন্যায় সিলেট অঞ্চলের যে রাস্তাঘাট, ঘরবাড়ি ছিল এবং বিস্তীর্ণ কিন্তু ভূমি প্লাবিত হয়ে যায় এবং লাখ লাখ মানুষ কিন্তু এই বন্যার কবলে পড়ে কিন্তু একদম অনেকেই নিঃস্ব হয়ে যান। তো তার পরবর্তীতে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের সময়ে 2023 সালের জানুয়ারি মাসে এই যে সুরমা নদী কিন্তু খননের একটি উদ্যোগ নেওয়া হয় এবং এর পরিপ্রেক্ষিতে সুরমা নদীর প্রায় 18 কিলোমিটার খননের একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড এবং এটি আসলে 50 কোটি টাকা ব্যয় ধরা হয় এই প্রকল্পের এবং বলা হয় যে আগামী 6 মাসের মধ্যে, অর্থাৎ 2023 সালেরই জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল। জুন মাসের মধ্যে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল, অর্থাৎ 18 কিলোমিটারের যে খনন প্রক্রিয়াটি সেটি জুন মাসে শেষ হওয়ার কথা ছিল 6 মাসের মধ্যে। তো পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আসলে বিভিন্ন অজুহাতে পানি উন্নয়ন বোর্ড, সিলেট সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে কিন্তু এই প্রকল্পটি আর শেষমেশ বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং বিভিন্ন সময় পরিবেশবাদীরা, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা যখন এই প্রকল্পটি পরিদর্শন করতে গিয়েছেন তারা অভিযোগ তুলেছেন যে আসলে প্রকল্পের যে টাকা ছিল সেটি সঠিকভাবে আসলে ব্যয় হয়নি এবং তারা এটিও বলেছেন যে 18 কিলোমিটার জায়গার মধ্যে 8 কিলোমিটার অংশ কিন্তু আসলে সঠিকভাবে খনন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এটি ছিল তাদের অভিযোগ। পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে সম্প্রতি আবার কথা বললাম এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে সিলেটের যে বন্যা সেটি আসলে অনেক ক্ষেত্রেই নির্ভর করে ভারতের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় সেটির উপর। ভারতের চেরাপুঞ্জিতে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখনই কিন্তু এই বৃষ্টিপাতের ঢলের পানিটি সেটি কিন্তু সিলেটে আসে এবং সিলেটের বিস্তীর্ণ ভূমি সেটি প্লাবিত করে ফেলে। তো সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড বলছে যে সুরমা নদীর যে উৎসমুখটি রয়েছে, অর্থাৎ জকিগঞ্জ থেকে যদি এই সুরমা নদীর খননটি করা যায় তাহলে হয়তো সিলেটের যে এলাকাটি রয়েছে সেটি আসলে বন্যার কবল থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। দেখে মনে হতে পারে 5-6 বছরের শিশু, বাস্তবে তা নয়। গাজীপুরের শ্রীপুরের আনোয়ার হোসেনের বয়স এখন 18। তার কণ্ঠস্বর শিশুর মতো, আচরণে প্রাপ্তবয়স্ক, ভুগছেন নানা অসুখে। কেন তার এই হাল নির্ধারণ করাতে বিশেষজ্ঞরা কাছে নেওয়ার সামর্থ্য নেই স্বজনদের। সময় গড়ায় বয়স বাড়ে, স্বাভাবিক মানুষের মতো শরীরের গড়ন বাড়ে না আনোয়ারের। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামে দেখা গেল তাকে। গ্রামের দরিদ্র দিনমজুর দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। জন্ম 2006, বয়স আটকে আছে 5 থেকে 6 বছরে। দেখতে অন্যদের মতো না হওয়ায় কষ্টের শেষ নেই তার। নানা অসুখে দিন দিনই বিপর্যস্ত হয়ে যাচ্ছে আনোয়ারের জীবন। কদিন পর অজ্ঞানে পড়ে যাই, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, খাওয়া খেতে পারি না, চলাফেরা করতে পারি না। তারা বলে আমি এত কাটা কেন, পরে আমার খারাপ লাগে, বাড়িতে কান্দি, ভালো লাগে না, কেউ সাথে খেলবার গেলে খেলা পারি না। জন্মের প্রথম 5 বছর ভালোই ছিল আনোয়ার।
এরপর জটিলতা শুরু, পায়নি চিকিৎসা। যখন তার 5 বছর বয়স হয়েছে তখন তার এই সমস্যা। তো অনেক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে খালি বলে যে বড় বড় ডাক্তারে নেওয়ার লাগে। বড় বড় ডাক্তারে নিলে আমি কি কোন থেকে আমি করতে পারবো? আমি চাকরি করি, 8,000 টাকা টেক্সটাইলে সুতার ফ্যাক্টরির মাঝে চাকরি করি। আর্থিক সহযোগিতা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত আনোয়ার, আশা স্থানীয়দের। টাকা পয়সা হইলে তো তার চিকিৎসা হইতো, মা আবার কাজ কাম হয়ে রাখা, পেট চলে না, তা কি তার চিকিৎসা করবো? ছোট করে ডাক্তার নিলে বড় বড় হাসপাতাল নিলে লাগবে, অনেক টাকার দরকার। জন্মের পর তো এরকম টাকা পয়সা বাবা হরতে না, চিকিৎসা করতে হয় না। তবে তার রোগ সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া দরকার বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আসলে এই সমস্ত যে রোগ সেটা হয়তো হরমোন বা জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে। তো জেনেটিক অ্যানালাইসিস এবং হরমোন অ্যানালাইসিস করার পর জানা যাবে আসলে তার কারণ কী কারণে এই সমস্যা হয়েছে। দিনমজুর আমির হোসেন ও নাসিমা খাতুন দম্পতির 2 ছেলে। বড় ছেলে নাসির উদ্দিনের বয়স 23 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈরী আবহাওয়ার কারণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে 3 সপ্তাহ। কিছু উঁচু জমিতে আবাদ হলেও বাকি জমিতে এখনো চলছে প্রস্তুতি, যার ফলে উৎপাদন খরচ বাড়ায়, পাশাপাশি ফলন ও বাজারের দাম কম পাওয়ার শঙ্কা চাষিরা। দ্রুত পেঁয়াজ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু করেন ফরিদপুরের চাষিরা। লাভ বেশি থাকায় আগ্রহ থাকে চাষিদের। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে কয়েক দফা অতিবৃষ্টির কারণে ফরিদপুরে আগাম জাতের পেঁয়াজের আবাদ শুরু হয়েছে 3 সপ্তাহ দেরিতে। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ফলন ও বাজারে দাম কম পাওয়ার শঙ্কায় চাষিরা। বৃষ্টি নামলো, বৃষ্টির জন্য দেরি হয়েছে। বইটা না জোয়াইলে লাগান যায় না, বৃষ্টি নাই না, খেত তো জোয়াই নাই, এই কারণে দেরি হয়েছে। এছাড়া গতবারের চেয়ে পেঁয়াজ বীজের দাম দ্বিগুণ বলেও দাবি তাদের। মৌসুমের সময় যদি পৃষ্ঠের দাম বাড়ে তাহলে মনে করো কৃষিকে বাঁচবে, তাহলে বাঁচা নাই, সবাই লস। গরু বাছুর বেশি মনে করো সব এই খেতে করা হয়েছে। আবাদ পিছিয়ে যাওয়ায় এখন দ্রুত সময়ে পেঁয়াজ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। বীজের মূল্য স্বাভাবিকভাবে এটা নির্ভর করে ফসলের উপর। এবছর পেঁয়াজের বাজার মূল্য কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় বেশি, এবং আমরা আশা করতেছি যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের সিংহভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। জেলার 9টি উপজেলায় 5,000 হেক্টর জমিতে 72,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে আবাদ হয়েছে 25% জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আলোচনাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, আমাদের দেরিতে কারণে আসলে ফলনে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমি বলি মুড়ি কাটা পেঁয়াজ, এটা আগাম জাতের পেঁয়াজ বলে। আমাদের ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের বিখ্যাত জেলা হিসেবেও খ্যাতি আছে, যেখানে প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসেই এই পেঁয়াজের আবাদ হয়ে থাকে, শুরু হয়। কিন্তু এবছর কিছুটা অতিবৃষ্টি এবং সম্প্রতি যে একটা ঘূর্ণিঝড় দানার কারণে এই অঞ্চলের পেঁয়াজের যে আবাদ, সেই আবাদ কিছুটা পিছিয়ে গেছে। এই আবাদের পরে তারপরে কিছু কিছু উঁচু জমিতে তারা চাষ করতে পারছে, আর অন্য সেই জায়গাগুলোতে এখন পেঁয়াজ যে গাছ সেগুলো বড় হতে শুরু করছে। ব্যস্ত সময় পার করছে সে চাষিরা, তারা সেই পেঁয়াজের আবাদের যে পেঁয়াজগুলো সেগুলো নিড়ানো এবং সার কীটনাশক তারা দিয়ে পরিচর্যা করছে। এছাড়াও যে নিচু অঞ্চল, যে অঞ্চলগুলোতে যে জায়গাগুলোতে কিছুটা পানি ছিল, সেই জায়গা জমিগুলো এখন চাষাবাদ করে রোপণ করছে চাষিরা। এই মাঠে দেখা যাচ্ছে যে কিছু উঁচু জমিতে পেঁয়াজের গাছ বেশ কিছু বড় হয়েছে, আর অন্যান্য জমিতে এখনও রোপণের যে কাজ, সেই কাজ চাষিরা করে যাচ্ছে। আর যেটা বলছিলেন যে এই উৎপাদন দেরি হওয়ার কারণে কী ধরনের ব্যাহত হতে পারে, অর্থাৎ এই পেঁয়াজটি যখন বাজারে আসতে শুরু করে যে কারণে সেই সময় পেঁয়াজের যে দাম থাকে, সেই দামটা আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসার কারণে ক্রেতা সাধারণের ক্রয় সাধ্যের মধ্যে চলে আসে। যে এই বছর পেঁয়াজের যে 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে যাওয়ার কারণে সেই বাজারের প্রভাবটা এবার কিছুটা পড়েছে। আর আশা করা যাচ্ছে আগামী
2 থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ প্রায় 1 মাস আগামী মাসের শেষের দিকেই এই আগাম জাতের যে মরিকাটা পেঁয়াজ এটা বাজারে আসতে শুরু করলে পেঁয়াজের যে দাম সেটা সহনীয় পর্যায়ে আসবে। ফরিদপুরে প্রায় 5,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ, মরিকাটা পেঁয়াজের আবাদ হচ্ছে, যেখান থেকে প্রায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এই ছিল ফরিদপুরের মরিকাটা পেঁয়াজ আবাদের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। সরোয়ার্দী উদ্যানে 9-21 বইমেলা করতে হবে বাংলা একাডেমিতে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে বাংলা একাডেমিকে। চিঠিতে বলা হয় 2023 সালের সিদ্ধান্ত অনুযায়ী সরোয়ার্দী উদ্যানের পরিবর্তে একাডেমি প্রাঙ্গণে 2025 সালের বইমেলা আয়োজন করতে হবে। 6 নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই চিঠি পাঠানো হয়। 1 দশক ধরে অমর 21 বইমেলা বাংলা একাডেমির পাশাপাশি সরোয়ার্দী উদ্যানেও আয়োজিত হয়েছে। মেলার বেশিরভাগ স্টলের বরাদ্দও হয় সরোয়ার্দী উদ্যানে। 1984 সাল থেকে বাংলা একাডেমি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অমর 21 বই গ্রন্থমেলা নাম দিয়ে ধারাবাহিকভাবে মেলা পরিচালনা করছে। 2021 সাল থেকে মেলার প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় অমর 21 বইমেলা। কিংবদন্তি কথার সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। 1948 সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরের জন্মগ্রহণ করেন তিনি। হুমায়ূন আহমেদ তার দীর্ঘ 4 দশকের সাহিত্য জীবনের উপহার দিয়েছেন সারা জাগানো সব উপন্যাস। তার সৃষ্ট হিমু ও মিসির আলীর চরিত্রগুলো গভীরভাবে উদ্বেলিত করেছে। তার নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা, তবে তার টেলিভিশন নাটকগুলো ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলো জনপ্রিয়তা লাভ করে। তার অন্যতম উপন্যাস হলে নন্দিত নরকে, মধ্যাহ্ন জ্যোৎস্না ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। বহু পুরস্কার ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার উল্লেখযোগ্য। আর এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।